প্যালেস্টিনিয়ানদের অন্য কোথাও চলে যেতে হবে এবং কোথায় চলে যাবেন সেই ব্যাপারে কোনো রকম কংক্রিট কোনো আমরা শুনিনি এখনো। আমরা জানি এই যে যে ট্রিকটি এর আগেও খেলা হয়েছে অনেকবার। যারা একবার বের হয়ে গেছেন, নো রাইটস টু রিটার্ন। প্রথম ফেজ এটা গাজাবাসীকে শেষ করার। আমি এর আগে প্রোগ্রামে বলেছি এদের প্ল্যান হচ্ছে পুরো প্যালেস্টাইন, যেটা করে বলে জুডা অ্যান্ড সামারিয়া, তা নিজের দখলে আনা। এবারে তারা কি প্রস্তাব রেখেছে যে এই লোকগুলি যাবে কোথায়? হয় সাইনাইতে, ইজিপ্টে, অথবা ওয়েস্ট ব্যাংক, অথবা জর্ডানে। যুদ্ধের পরপরই বলেছিলেন যে ইজিপ্টকে প্রস্তাব করা হচ্ছে $150 বিলিয়ন দিয়ে। $150 দিয়ে বলা হচ্ছে এই সাইনাইতে, যেটা মরুভূমি, রিসেটল করে প্যালেস্টিনিয়ানদেরকে। ট্রাম্প এসেই যে ঘোষণা দিলেন যে আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার, হ্যাঁ, ওদের ওই কি বলবো, ওদের ওইখান থেকে 13 জন মানুষ সেটা গ্রহণ করেছে। তার মধ্যে ওরা রিজাইন করেছে, কিন্তু এখন সেটা চ্যালেঞ্জ হয়েছে। তো এমনও হতে পারে ওরা রিজাইন করে ফেলেছে, আর যে 8 মাসের ওদের অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল সেগুলো ওরা কিছুই পাবে না। কিন্তু এখন এইরকম ভাবে গভর্নমেন্টের বিভিন্ন জায়গাকে, বিভিন্ন জিনিসকে ডিসফাংশনাল করে দেওয়া হচ্ছে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন হয়তো আপনার থাকবে না। হ্যাঁ, ইসরায়েল মানে গাজা স্ট্রিপ এবং এটি হস্তান্তর করবে আমেরিকার কাছে। সেইখানে তিনি সবকিছু পূর্ণ বিন্যাস করে পুনরায় এটি তৈরি করবেন, সেই বিলাসবহুল বাড়ি অথবা রিসোর্ট একটা কিছু। প্যালেস্টিনিয়ানদের অন্য কোথাও চলে যেতে হবে এবং কোথায় চলে যাবেন সেই ব্যাপারে কোনো রকম কংক্রিট কোনো আমরা শুনিনি এখনো। এটি এই যে প্রপোজালটি এবং সেটি যেই কথাটি আমরা প্রথম থেকেই 1948 সালের পর থেকে শুনে আসছি, পুনরায় আবারও শুনলাম যে টেম্পোরারিলি, অস্থায়ীভাবে ফিলিস্তিনিদের চলে যেতে হবে, তারপরে ফেরত আনা হবে। আমরা জানি এই যে ট্রিকটি এর আগেও খেলা হয়েছে অনেকবার। যারা একবার বের হয়ে গেছেন, নো রাইটস টু রিটার্ন। কাজেই এটি আর আগের মতো চলবে না, এটি পুরনো একটি কাহিনী। ইজ ই রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দিস? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাস্যকর শুনে হবে যে $100 মিলিয়ন কন্ডোম পাঠানো হয়েছে গাজা স্ট্রিপে। আরে বাবা, এই লোকগুলো না খেয়ে মরছে, বোমা মারা হচ্ছে প্রতি মিনিটে। তো এই যে দুটির কথার এনিওয়ে, আমি আপনার অ্যানালিসিসটি একটু শুনতে চাই। আমি প্রোগ্রামে আগেও বলেছি স্মোত্রিচের কথা, কেমন সিকিউরিটি মন্ত্রী, তিনি 7 অক্টোবরের পরে প্রথম যে ওয়ার ক্যাবিনেটের মিটিং হয়, তাহলে তিনি আঙ্গুল তুলে বলেছিলেন যে গাজাবাসীর সামনে দেয়ার 3 অপশনস। এক হচ্ছে রান, মানে পালাও; 2 মরো, ডাই; অথবা ড্রাউন, ডুবে মরো। পালাও এখান থেকে, মারা যাও গুলি খেয়ে, অথবা সমুদ্রে ডুবে মারা যাও। ঠিক এই কাজটি তারা করেছে গত 1.5 বছরে। স্লোলি গাজাবাসীকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে তারা সমাপ্তি দিয়েছে। প্রায় 1.5 লক্ষ মানুষ হতাহত হয়েছে, 61,000 মারাই গেছে। প্রথম ফেজ এটা গাজাবাসীকে শেষ করার। আমি এর আগে প্রোগ্রামে বলেছি এদের প্ল্যান হচ্ছে পুরো প্যালেস্টাইন, যেটা করে বলে জুডা অ্যান্ড সামারিয়া, তা নিজের দখলে আনা। এটা আমাদের ঈশ্বর আমাদের দিয়েছে। ঈশ্বর আমাদের এই পুরো এলাকাটা আমাদের নামে লিখে দিয়েছেন। এই বিবলিক্যাল ক্লেমটা পূর্ণ করবার এই সুযোগ তাদের সামনে এসছে, এবং আরো বেশি এসছে ট্রাম্প সাহেবের উপস্থিতির কারণে। ট্রাম্পের উপস্থিতি তাদেরকে তাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করছে। ঠিক যেই মুহূর্তে ট্রাম্প দাবি করলেন সিজ ফায়ার, আমরা সবাই সেলিব্রেট করছি ট্রাম্পের দাবির জন্য সিজ ফায়ার হয়েছে, ঠিক তখন বেন গাভির, যুদ্ধমন্ত্রী যিনি পদত্যাগ করেছেন, তিনি বললেন ইটস অ্যাবাউট টাইম টু অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক। ইটস অ্যাবাউট টাইম। ট্রাম্প ক্ষমতা এসে গেছে, পশ্চিম তীর অ্যানেক্স হয়ে যাবে। আপনি বললেন যে ডোনাল্ড ট্রাম্পের পুরো প্ল্যানটা হাস্যকর, কিন্তু একদম হাস্যকর নয়। আপনি যদি ইসরায়েলি পত্রিকা পড়েন বা রেডিও টিভি দেখেন, ইসরায়েলি রাইটদের উল্লাস। ফাইনালি দেয়ার ইজ আ ম্যান ইন দ্য হোয়াইট হাউস যে আমাদের কথাটা বোঝে। সে কথাটা কি? যে পুরো এলাকাটা আমার। আর্গুমেন্টটা কি? যে 60% প্যালেস্টিনিয়ান, জর্ডানের নাগরিক হচ্ছে প্যালেস্টিনিয়ান। দ্যাট ইজ দি প্যালেস্টাইন স্টেট। এটা আজ থেকে নয়, 67 থেকে তারা বলে আসছে।
ইউ ডোন্ট নিড ওয়েস্ট ব্যাংক, ইউ ডোন্ট নিড গাজা, তোমার তো দেশ আছে বোধে। এবারে তারা কি প্রস্তাব রেখেছে যে এই লোকগুলি যাবে কোথায়, হয় সাইনাইতে ইজিপ্টে অথবা ওয়েস্ট ব্যাংক অথবা জর্ডানে, কোথাও তারা বলেছে। প্রথম আমি মনে আছে রশিদ খালিদি কলম ইউনিভার্সিটির প্রফেসর যুদ্ধের পরপরই বলেছিলেন যে ইজিপ্টকে প্রস্তাব করা হচ্ছে $150 বিলিয়ন দিয়ে, $150 দিয়ে বলা হয়েছে এই সাইনাইতে যেটা মরুভূমি রিসেটল করে প্যালেস্টিনিয়ানদেরকে, রাজি হননি। এখন মূল ইস্যু হচ্ছে যে এই যে প্রস্তাব তিনি করলেন, লক্ষ্য করবেন যে অনেক ফিলিস্তিনি কিন্তু অলরেডি পালিয়ে যাচ্ছে, বাঁচতে হবে তো, গাজাতে বসবাস করা যায় না, পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, আপনি কি করবেন? আপনি পালাবেন। তারা পালাচ্ছে সমুদ্র পথে, তারা পালাচ্ছে যেভাবে তারা পালাচ্ছে, সংখ্যা কমে আসছে। এখন জানেন কি প্রস্তাবে, সে কোথায় পাঠাবে এদেরকে? প্রস্তাবে সে পাঠানো হবে সোমালিয়াতে। স্পেসিফিক উল্লেখ করে যে এই এলাকাগুলিতে আমার কাছে প্যাপ আছে, এই এলাকাগুলি এত কম লোক বাস করে, ইজিলি রিসেটল করা যায়। ফর এক্সাম্পল দিচ্ছে যে মার্কিন যুক্তরাজ্য ইলিগাল ইমিগ্রেন্টদের রুয়ান্ডা পাঠাচ্ছে, যুক্তরাজ্য ইলিগাল ইমিগ্রেন্টদের রুয়ান্ডা পাঠাচ্ছে, ওয়াই নট, ওয়াই কান্ট উই সেন্ড দেম টু কি বলে সোমালিয়া। গতকাল ইসরায়েল থেকে বলা হয়েছে, সৌদি আরবকে বলেছে, সৌদি আরবে অনেক খালি জায়গা পড়ে আছে, বিশাল দেশ, জায়গার অভাব নেই, টেক দেম দেয়ার। ইটস এ প্ল্যান দ্যাট ইজ বিং স্লোলি ইমপ্লিমেন্টেড। এখন কি ইস্যু হচ্ছে সৌদি আরবের রিয়াকশনটা, বাকি সবাই কম বেশি মেনে নেবে, এরা টাকা পেলে খুশি, সিসি হিসেবে মানবেন, জর্ডানও মানবে, সমস্যা আছে, পলিটিক্যাল সমস্যা আছে, এরা ঢোকা মানে রাজনৈতিক অসন্তোষ, কিন্তু টাকা পয়সা পেলে এরা হয়তো রাজি হয়ে যাবে। বাট সৌদি আরব ঠিক, দ্যাট ইজ মাথায় রাখতে হবে যে ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে সৌদির সাথে সম্পর্ক পুনঃস্থাপন, পলিটিক্যাল নর্মালাইজেশন। এমবিএস কি করবে? এই ট্রাম্প সাহেবের ঘোষণা হওয়ার প্রায় তাৎক্ষণিকভাবে সকাল 4টার সময় সৌদি প্রেস মিনিস্ট্রি থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আমরা কোনোভাবে রাজি না, এবং 4টি কি স্টেট একটা ফরেন মিনিস্টাররা যৌথ বিবৃতিতে বলেছে আমরা রাজি নই। এটা হচ্ছে ওপেনিং স্যালভো, খেলার প্রথম দান এটা। এমবিএস কি চায়? এমবিএস এর দুটো জিনিস চায়। এমবিএস চায় 1 নম্বর, সৌদি আরবে নিউক্লিয়ার পটেনশিয়ালটা এক্সপ্লোর করা। সৌদি আরব শান্তিপূর্ণভাবে আণবিক শক্তি ব্যবহার করতে চায় মার্কিন টেকনোলজি দিয়ে, এটা একটা। আর 2 নম্বর তারা চায় মূলত ইরানকে রেস্ট্রেন করতে, এবং দুটোই তারা করতে পারবে ইসরায়েলকে সাথে পাশে পেলে, আমেরিকাকে পাশে পেলে। there is a likelihood that যদি এই দুটো প্রস্তাবই আমেরিকা এবং ইসরায়েল গ্রহণ করে, এমবিএস সাহেব কাত হয়ে পড়বেন। এবং কাত হয়ে পড়ার মানে হচ্ছে যে গত 100 বছর ধরে আমরা যে ইসরায়েলকে, যে প্যালেস্টাইনকে আমরা খরচার খাতে লিখে গেছি, সেই খরচার খাতাটা পুরো পূর্ণ, অর্থাৎ উইল বেসিক্যালি স্যাক্রিফাইস দেম ইতিহাসের ডাস্টবিনে। একজন ব্যক্তি যিনি আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বড় ক্ষমতাশালী হয়ে দাঁড়াচ্ছেন, তার নাম হচ্ছে ইলন মাস্ক। সম্প্রতি উনি 2 মিলিয়নেরও বেশি ফেডারেল ওয়ার্কারকে ম্যাস ইমেল পাঠিয়েছেন যে বাবা তোমরা বাসায় চলে যাও, তোমাদের 8 মাসের বেতন দেওয়া হবে, এবং শুধু এরপরে তোমার কাজ নেই, আর যদি খালি রেখে দিতে হবে যে আমি রিজাইন করলাম। তার হাতে এখন আছে মেডিকেয়ার, ট্রেজারি যে নথিপত্র, এবং আপনার আমার সবার সোশ্যাল সিকিউরিটি এবং তার সমস্ত ইনফরমেশন এই ভদ্রলোকের হাতে, এবং উনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং করবেন বলে মনে হচ্ছে। উনি কি আইনের ঊর্ধ্বে চলে গেলেন? হাসান ফেরদৌস, আপনি আমার প্রশ্নটি শুনেছেন, আপনার কাছ থেকে আমি আপনার রিয়াকশনটা শুনে নিই। বলি, আবার বলবেন তো আমি সংক্ষেপে বলি। আপনারা কেউ কি সর্বশেষ টাইম ম্যাগাজিনের কভারটা দেখেছেন? জি, আমি দেখেছি। এলন মাস্ক, কভারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব, এলন মাস্ক সাহেব ওভাল হাউসে চেয়ারে বসে আছেন, প্রেসিডেন্ট ডেস্কের পেছনে বসে আছেন কে? ট্রাম্প নয়, না, এলন মাস্ক। রাইট। তার মানে ঠাট্টা করে হলেও বলা হচ্ছে যে এই হচ্ছে রিয়েল প্রেসিডেন্ট, একের পর এক আইন ভঙ্গ করা, একের পর এক। একটি 23 বছরের ছেলেকে তিনি পাঠিয়ে, জাস্ট 23 years old ছেলেকে তিনি পাঠিয়েছেন ট্রেজারির সমস্ত নামধাম অ্যাক্সেস পাওয়ার জন্য। 23 বছরের ছেলেকে, মানে কি পরিমাণ উপেক্ষা, কি পরিমাণ
তাচ্ছিল্য পুরো ব্যাপারটার ব্যাপারে, নো সিরিয়াসনেস। মূল লক্ষ্য হচ্ছে চূড়ান্ত নিয়ন্ত্রণ ধরে নেওয়া। জি, আমরা পেয়েছি আপাকে, ঠিক আছে। আমরা একটু হ্যাঁ। শুনি। মিনাজ মোমেন। আচ্ছা, আমি এই এলন মাস্কের কথা বলার আগে আমি একটু প্যালেস্টাইন সম্পর্কে খালি একটা লাইন যোগ করতে চাই। আমি হাসান ফেরদৌসের সাথে একেবারেই একমত। খালি আমি একটা কথা বলবো, যদিও এখন এই বিশ্বে আমরা অনেক বেশি সংযুক্ত এবং অনেক বেশি মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, তবু আমার আসার জায়গাটা কিন্তু বিশ্বের সবাই না, আমার আসার জায়গাটা তাও প্যালেস্টাইনের মানুষ, গাজার মানুষ। এই যে অবস্থায়, যে মানে যেরকম ধরনের গোলাগুলি মানবেতর অবস্থায় তারা এখন পর্যন্ত তারা কি আছেন, আমার কাছে কেন জানি মনে হয় না যে তাদেরকে এত সহজে সরানো যায়। আচ্ছা, এবার এলন মাস্কের কথায় আসি। আমি এখানে ন্যাশনাল গভর্নমেন্টের কোর্স পড়াই। ন্যাশনাল গভর্নমেন্ট খুব সহজ একটা কোর্স, বেসিক গভর্নমেন্টস এর কোর্স। এই কোর্সটা পড়াতে আমার এইবার এত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে যেটা আমার জীবনে কোনোদিন হয়নি। আমি প্রতি ক্লাস করে তারপরের ক্লাসে গিয়ে বলছি যে স্টুডেন্টদেরকে বলছি যে আমি গত ক্লাসে যা পড়িয়েছিলাম আই হ্যাভ টু টেক ইট ব্যাক, কারণ ওইটা অলরেডি ভায়োলেটেড হয়ে গেছে। এবং সত্যি কথা, এই খুব বেসিক জিনিস, সেপারেশন অফ পাওয়ার, চেকস এন্ড ব্যালেন্সেস, এগুলো। তো ইলন মাস্কের ব্যাপারে সবচেয়ে বড় কথা আমরা যেটা পড়াই, লিমিটেড গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্টের সেই ক্ষমতা আছে, সেইটুকু ক্ষমতাই আছে যেটুকু মানুষ তাকে দেয়। ইলন মাস্ককে আমরা কে ইলেক্ট করেছি? ইলন মাস্ককে তার কোনো আসলে ম্যান্ডেটই নাই। হ্যাঁ, সে যেভাবে করে আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চে একটা স্পেশাল এনভয় নিযুক্ত করা যায়, যেটা প্রেসিডেন্ট পারে অ্যাজ লং অ্যাজ দ্যাট পজিশন ইজ আনপেইড। হ্যাঁ, কিন্তু এইভাবে করে তাকে সমস্ত কিছুর আপনার এত সেন্সিটিভ, এত ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো দিয়ে দেওয়া, এটার কোনো নজির নাই। হ্যাঁ, তো এটা তো আমি এক নম্বর কথা বলবো, এটা সাংঘাতিক রকমের, মানে এটা আইনের ভিতরে পড়ে না। আর দুই নম্বর যেটা আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ধরনের জিনিস যেটা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে হবে বা হওয়া শুরু হয়ে গেছে, সেটা কিন্তু এই পুরো সিস্টেমটাকে ডিসফাংশনাল করে দেওয়া। আপনি একটু আগে রেজিগনেশনের কথা বললেন। হ্যাঁ, আমার বোন ইউএস নেভিতে কাজ করে, সে কর্পাস ক্রিস্টিতে। এই যে যখন ট্রাম্প এসেই যে ঘোষণা দিলেন যে আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার, হ্যাঁ, ওদের ওই কি বলবো, ওদের ওইখান থেকে 13 জন মানুষ সেটা গ্রহণ করেছে। তার মধ্যে ওরা রিজাইন করেছে, কিন্তু এখন সেটা চ্যালেঞ্জ হয়েছে। তো এমনও হতে পারে ওরা রিজাইন করে ফেলেছে, আর যে 8 মাসের ওদের অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল সেগুলো ওরা কিছুই পাবে না। হ্যাঁ, তো এটা একটা পুরো একটা কেওটিক সিস্টেম। আমি ইমিগ্রেশন নিয়ে রিসার্চ করি। আপনার 20,000 মানুষ, তারা যেদিন ট্রাম্প আপনার শপথ নিলেন, দুপুর 12টায় ওনার শপথ শেষ হলো, একটার সময় প্রচুর মানুষের ইন্টারভিউ ছিল, যারা অ্যাসাইলাম সিকার, যেটা হচ্ছে লিগাল প্রসেস, যারা সামনে যাবে এখন তারা বলবে যে, এবং ইউএস গভর্নমেন্ট এটা ডিনাইও করতে পারে, অ্যাকসেপ্টও করতে পারে। পুরা আপনার যে একটার মধ্যে দিয়ে তারা অ্যাপ্লাই করেছিল, যেখানে সমস্ত কাগজপত্র সবকিছু আছে, একটাকে ডিলিট করে দেওয়া হয়। তো 20,000 মানুষ এখন মানে দে আর ইন লিম্বো, তাদের আর কোনো অবস্থান নাই, কিন্তু তারা কিন্তু সবকিছু লিগালি করেছে। তো এখন যেটা করা হচ্ছে, আপনি আইনের কথা বলছেন, সেটা একটা রেশনাল ওয়েতে আমরা গভর্নমেন্টটাকে দেখি, কিন্তু এখন এইরকম ভাবে গভর্নমেন্টের বিভিন্ন জায়গাকে, বিভিন্ন জিনিসকে ডিসফাংশনাল করে দেওয়া হচ্ছে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন হয়তো আপনার থাকবে না। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন কিন্তু আপনার একটা অনেক বড় কাজ করে, স্টুডেন্ট লোন তারা ম্যানেজ করে। অলরেডি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক মানুষ যারা স্টুডেন্ট লোন পে করে ফেলেছে, হঠাৎ করে তাদের কাছে চিঠি আসছে। হ্যাঁ, মানে অনেক ধরনের অরাজকতা, মানে একদম কেওটিক অবস্থা শুরু হয়ে গেছে। কাজে এটা যেটা করা হবে, আইনি ভাবে আপনার অনেক কিছু ক্যান্সেল করার দরকার নাই, এগুলো ডিসফাংশনাল হয়ে যাবে। এবং আমি অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় এটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কাজে ইলন মাস্কের ব্যাপারে স্পষ্ট বলবো, এটা আইনি আওতায় আসে না, কিন্তু আইনি আওতায় না আসলেও কিছু আসে যায় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।